Dear students, how are you? I think you are well by the grace of God. Today I will teach you English second paper grammar of class 9 and 10, and my topics is changing sentences. In the meantime, I have taken some classes on changing sentences. Today, I will teach you simple, complex, and compound. First, we have to know which is called simple sentence, and which is called compound and complex sentence. So, প্রথমে আমরা সিম্পল সেন্টেন্স দেখতে পারি। সিম্পল, SIMPL, সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। আমি আবারও বলছি, যে সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব এবং একটি মাত্র সাবজেক্ট থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। যেমন এখানে হি goes to school, তাহলে হিয়ার এখানে আছে আমাদের সাবজেক্ট, একটা সাবজেক্ট, আর এখানে আছে একটা মাত্র ভার্ব যাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন আমাদের একটা কোশ্চেন জাগতে পারে, হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব, FINIT, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব যে ভার্ব সাবজেক্ট এবং টেন্স অনুসারে নিয়ন্ত্রিত হয় তাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন এখানে যদি বলা হয়, আমাদের দেখি যদি I go there to buy something, তাহলে এখানে আমাদের আইটা হচ্ছে ফার্স্ট পারসন, একটা সাবজেক্ট আছে, গোটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব as it is present indefinite tense, আর to buy something, to buy এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু ফাইনাইট ভার্ব টেন্স অনুসারে সবসময় নিয়ন্ত্রিত হয়। যেমন I went there to buy something, এখানে দিস ইজ ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য আমরা এখানে ওয়েন্ট লিখেছি, সাবজেক্ট উপরে ওয়েন্ট লিখেছি। এটা কিন্তু টেন্স অনুসারে কিন্তু নিয়ন্ত্রিত হয়েছে। আগে ছিল গো, এবার লিখেছি ওয়েন্ট। কিন্তু আমাদের টু বাই সামথিং এটা কিন্তু সেই একই রকম আছে। তাহলে আমাদের ফাইনাইট ভার্ব বুঝতে আর কোনো বাকি নাই। আমরা বলতে পারি যে ভার্ব সাবজেক্ট এবং টেন্স অনুসারে নিয়ন্ত্রিত হয় তাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। বাংলায় যাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর এখানে একটা নন ফাইনাইট বা ইনফিনিটিভ আছে, এটা কিন্তু সব সময় কিন্তু
আমাদের একই থাকবে, কোনো চেঞ্জ কিন্তু হয় না। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। তাহলে আমরা জানলাম যে সিম্পল সেন্টেন্স কাকে বলে। এরপরে আমাদের আসবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স নাম্বার 2, কমপ্লেক্স সেন্টেন্স। যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আবারও বলছি, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ওয়ান মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন আমরা লিখতে পারি আই নো when he will come, I know when he will come। এখানে I know-টা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, আর when he will come এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমাদের একটু জানতে হবে যে ক্লজ কাকে বলে। তাহলে আমরা একটু দেখতে পারি ক্লজ সম্পর্কে যদি আমরা একটু ধারণা নিই, তাহলে আমাদের বলতে হবে a clause is a group of words which has a subject and a finite verb। ক্লজ হলো কতগুলো শব্দের সমষ্টি যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আমাদের আই নো, এখানে একটা সাবজেক্ট আছে, নো ভার্ব আছে, দিস ইজ এ ক্লজ। আর when he will come, এখানে কিন্তু আমাদের আরো একটা ক্লজ আছে। তাহলে ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ এ সাবজেক্ট এন্ড এ ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আমাদের লিখতে পারি ক্লজ হলো কতগুলো শব্দের সমষ্টি যেখানে একটি মাত্র সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। তাহলে আমি আবারও বলছি, a clause is a group of words which has a subject and a finite verb। তাহলে ক্লজে কিন্তু আমাদের একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আবার যদি আমরা ফ্রেজে যাই, ফ্রেজেও কিন্তু আমাদের কতগুলো শব্দের সমষ্টি থাকবে। যেমন এখানে আমরা লিখতে পারি, যেমন ক্লজে আমরা লিখতে পারি she writes a letter, আবার ফ্রেজে লিখতে পারি যে a phrase has a some words
বাট হিয়ার ইজ নো সাবজেক্ট অর নো ফাইনাইট ভার্ব। একটা ফ্রেজ হলো কতগুলো শব্দের সমষ্টি। এ ফ্রেজ ইজ অলসো এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ নো সাবজেক্ট অ্যান্ড নো ফাইনাইট ভার্ব। তাহলে এখানে যদি বলা হয় ফ্রেজে দ্য বুক অফ রহিম, দ্য বুক অফ রহিম, এখানে আমাদের কিন্তু এটা কি সাবজেক্ট না অবজেক্ট, এটা আমরা যদি সাবজেক্ট হিসেবে ধরতে পারি, কিন্তু এখানে আমাদের কোনো ফাইনাইট ভার্ব নাই। তাহলে আমাদের ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে আমাদের আগে জানতে হবে, তারপরে সিম্পল কমপ্লেক্সকে বুঝতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম ফ্রেজ কাকে বলে। ফ্রেজ, এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস which has no subject and no finite verb and makes some sense. On the other hand, a clause is a group of words which has a subject and finite verb and makes a clear sense. তাহলে আমরা এখানে ক্লজ এবং ফ্রেজ সম্পর্কে জানলাম। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ক্লজ সম্পর্কে একটু ধারণা নিলাম। এইবার ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে ভাগ করা যায় বা 3 প্রকার আবার লিখতে পারি। ক্লজ 3 প্রকার। প্রথমটা হলো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। মেইন ক্লজ, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। নাম্বার 2, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, subordinate clause. Number 3, coordinate clause. Coordinate clause. Coordinate clause. তাহলে আমরা আজকে শিখলাম যে ক্লজ কাকে বলে, ক্লজ কত প্রকার, কি কি। তাহলে আমরা উত্তরে বলবো, একটা ক্লজে একটা সাবজেক্ট থাকবে এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। 2 নম্বর হলো ক্লজ 3 প্রকার। একটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। 2 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। 3 নম্বর হলো কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা ক্লজ সম্পর্কে ধারণা নিলাম। এইবার আমরা আবার ফিরে যাব কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমরা ফিরে যাই, তাহলে আমরা বলতে পারি এই কমপ্লেক্স সেন্টেন্সে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এখানে আমাদের যে সেন্টেন্সটা দেওয়া আছে, I know when you will come, I know when you will come, এখানে দেওয়া আছে। তো
আই নোটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, আর ওয়েন ইউ উইল কাম এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এখন মেইন ক্লজ কাকে বলে এটা আমাদের বুঝতে হবে। মেইন ক্লজটা হলো যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে। অর্থাৎ আমি আবারও বলছি, যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হচ্ছে মেইন ক্লজ। আর যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে আমাদের যে সেন্টেন্সটা দেওয়া আছে, আই নো আমি জানি, এটা কিন্তু প্রকাশ করতে কারোর উপর ডিপেন্ড করা লাগতেছে না। কিন্তু যদি বলি when he will come, যখন সে আসবে, তাহলে এটা কিন্তু আমাদের কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। তার মানে এটা প্রকাশ করতে গেলে আমাদেরকে মেইন ক্লজের সাহায্য নিতে হবে। তাহলে আমরা আজকে জানলাম যে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ কাকে বলে আর সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে। এইবার আমাদের ক্লজকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মেইন ক্লজ, 2 নম্বরে দিয়েছি সাবঅর্ডিনেট ক্লজ, আর 3 নম্বরে দিয়েছি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, যে ক্লজ সম্পূর্ণভাবেই একটা মেইন ক্লজ, এবং এই ক্লজগুলো সাধারণত কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, যেমন এন্ড, বাট, ওর, এইগুলো দ্বারা যুক্ত থাকে। তাহলে আমাদের কোঅর্ডিনেট ক্লজগুলো হচ্ছে মেইন ক্লজ, এবং এটা সাধারণত কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে বিধায় এগুলোকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। যেমন ধরো এখানে বলা হয় I went to market, and bought a book. তাহলে এটা আমাদের এইখানে আমাদের I went to market, এটা একটা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। and I bought a book, এটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে মাঝখানে আমাদের and দ্বারা যুক্ত হয়েছে, তার জন্য আমরা এটাকে কোঅর্ডিনেট ক্লজ বলতে পারি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স দেখলাম, I went to market and bought a book। এখানে I went to market এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ, and I bought a book এটাও একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এই ক্লজ দুটি আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, এন্ড দ্বারা যুক্ত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কম্পাউন্ড সেন্টেন্স সবসময় দুটো মেইন ক্লজ থাকবে বা বেশিও থাকতে পারে, একাধিক মেইন ক্লজ থাকবে, এবং ওই ক্লজগুলি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকবে
এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আমরা যেমন কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড বাট ওয়ার ব্যবহার করেছি, তদ্রূপ কমপ্লেক্স সেন্টেন্সে আমাদেরকে when, where, how, which, if, আরো অনেক কিছু এইভাবে আমাদের দেখতে পাবো, যেগুলো সাবঅর্ডিনেট ক্লজের আগে ব্যবহৃত হবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হলো যে সেন্টেন্সে একটি মাত্র মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। ওই সাবঅর্ডিনেট ক্লজগুলো সাধারণত when, where, how, which, if, till, until, though, although ইত্যাদি দ্বারা যুক্ত থাকে। এইবার সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইন ক্লজ। এটাকে আমরা একটা ধরে নিতে পারি, একটা মেইন ক্লজ ধরতে পারি, একটা মেইন ক্লজ, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না। তাহলে আমরা আজকে সিম্পল সেন্টেন্স জানলাম, কমপ্লেক্স সেন্টেন্স জানলাম এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে জানলাম। আমরা পরবর্তীতে এইগুলোকে ট্রান্সফার করার জন্য যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো উল্লেখ করব এবং আমরা সেগুলোর সমাধান করব। আমি আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।